ভাইজান, শত্রু ওই দিকের পাহাড়ের দিকে আছে। চলুন এই হাতিয়ারগুলোর সব লোহা শত্রুদের বুকে মেরে ওদের জাহান্নুমের ভ্রমণ করিয়ে দিই। এই আওয়াজটা তুমি বের করলে? না ভাইজান, আমি তো কোনো আওয়াজ বের করিনি। কে ওখানে? কে ওখানে? সামনে এসো, সামনে এসো, তাহলে গুলি চালিয়ে দেবো। হ্যালো মা, প্রণাম। আরে তুমি তো অনেকদিন বাঁচবে মা, আমি তোমারই কথা মনে করছিলাম। আগে হ্যাঁ, আমি পরের সপ্তাহে ছুটি পেয়ে যাব, আমি বাড়ি আসব। হ্যাঁ মা, পাক্কা আসবো। রাখছি, বেস ক্যাম্প যাচ্ছি মা, তোমাকে রাতে কল করছি। প্রণাম। ভারত মায়ের বাচ্চা, কোথায় লুকোচ্ছিস? বাইরে বেরো, বাইরে। আমরা তো শুনেছিলাম ভারত মায়ের সৈনিকরা ও বাহাদুর হয়, কিন্তু তুই ভীতু বেরোলি যে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস। গর্তে আমরা নয়, তোমরা লুকোতে চাও, সেই জন্য লুকিয়ে পেছন থেকে আক্রমণ করো। যদি বাহাদুর হতে তাহলে সামনে থেকে ঘাত করতে। যদি এরকমই হয় তাহলে একবার বাইরে চলায়, তারপর আমরা সামনে থেকেই ঘাত করব। মনে হয় সৈনিক ভয় পেয়ে গেছে। আমি হিন্দুস্তানি সিংহ, আর সিংহ কখনো নেকড়ের থেকে ভয় পায় না। যদি বাইরে চলে আসি তাহলে তোমাদের সবাইকে কুচলে ফেলবো। আরে বাবাজি, বাইরে আয় তো একবার, দেখা যাবে কে কাকে কুচলে দেয়। আর এই ভাষণ দেওয়া বন্ধ কর, তুই একা আছিস আর আমরা তিনজন। তোর মৃত্যু নিশ্চিত। যদি বাঁচতে চাস তাহলে নিজের প্রাণের ভিক্ষে চা আমাদের কাছে। কুকুরের বাচ্চা, আমরা ভারত মায়ের সৈনিক। তোমাদের মতো আতঙ্কবাদী 3 জন হোক বা 300 জন, আমরা কারোর থেকে ভয় পাই না। অনেক চালিয়ে নিয়েছো গুলি, এবার ইন্ডিয়ান আর্মির পালা। আপনি কে? আর এখানে কি করছেন? খোকা, আমার নাম মকসুদ, এটা আমারই বাড়ি। মিথ্যে, এই বাড়ি তো কবে থেকে খালি পড়ে আছে। এখানে এখানে কেউই থাকে না। তুমি ঠিক বলেছ খোকা, এই বাড়ি অনেক বছর ধরে খালি পড়েছিল, কারণ আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু এখন আমি ফিরে চলে এসেছি। আপনার আইডি দেখান।
না না, সামনে এগোবেন না। খোকা, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার চিকিৎসার প্রয়োজন। আমি আমি ঠিক আছি। গুলি লাগার কারণে আপনার অনেক রক্ত বেরিয়ে গেছে, আর এই অবস্থায় চিকিৎসা না করলে তাহলে তোমার প্রাণ চলে যেতে পারে খোকা। দাঁড়াও, ওকে ওকে গুলি লেগেছে, ওকে মেরো না। চুপ কর বুড়ো, তোর মতো লোকেদের জন্য আমরা কাশ্মীরটাকে হাতের মুঠোয় করতে পারছি না। আমাদের সম্প্রদায়ের নাম বরবাদ করছিস। তোর নাম কি বল? মাকসুদ। এবার চুপচাপ এখানেই বসে থাক, না হলে ওর আগে তোকে মরতে হবে। আর সৈনিক, শুনেছে হিন্দুস্তানি সেনাবাহিনী আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান বানাচ্ছে। বল তোদের প্ল্যানটা কি? কেন মরতে ভয় পাচ্ছে, সেই জন্য প্ল্যান জানতে চাইছিস? মরার ভয় আমাদের নয়, তোর হওয়া উচিত সৈনিক। তাড়াতাড়ি বল এবার তোদের প্ল্যানটা কি, নাহলে তোর শরীরে গুলি মেরে গর্ত করে দেব। মারতে হলে আমাকে মেরে দাও, কিন্তু আমি কিচ্ছু বলবো না তোমাদের। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমাদের দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশের আর্মি করে না। তুই যা চাস বলে নে সৈনিক, বলতে তো তোকে হবেই। তাতে তুই এটাকে গদ্দারি বল অথবা প্রাণের দাম। বল তোদের প্ল্যানটা কি? বললাম না, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। যদি তাই হয় তাহলে তোর সাথে এটাই হবে। শেষবারের জন্য জিজ্ঞেস করছি, বলে দে। এখনো উত্তরটা সেটাই, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। কেন জিদ করছো খোকা? বলে দাও এদের, না হলে এরা তোমাকে সত্যি মেরে ফেলবে। যদি মরতে ভয় পেতাম কাকা, তাহলে দেশ রক্ষা করার দায়িত্ব কখনো নিতাম না। যতক্ষণ বাঁচবো দেশের জন্য বাঁচবো। বাহ খোকা বাহ, আমাদের গর্ব সেই মায়ের ওপর যে তোর মতো ছেলেকে জন্ম দিয়েছে। আবে ও নিজের ধর্মের শত্রু বুড়ো, বন্ধ করো হিন্দুস্তানি সৈনিকের সুনাম করা। আর এটাই আমাদের শেষ ওয়ার্নিং। আমার ছেলেও তোমাদের মতোই আর্মি অফিসার ছিল, রিজওয়ান শেখ। দেশের জন্য একাই 10 জন জঙ্গিকে মেরেছিল, কিন্তু একদিন একটা সন্ত্রাসীর দল এসে ওকে হত্যা করে দিল। মানে তুই আমাদের শত্রুর বাবা? শত্রু আমি নই, তোমরা সবাই যারা আমাদের দেশ হিন্দুস্তানকে শেষ করার স্বপ্ন দেখছো। কিন্তু যতক্ষণ আমাদের মতো দেশভক্ত এই মাটিতে থাকবো, তোমাদের মতো লোকেরা হিন্দুস্তানের শান্তি কখনো ভঙ্গ করতে পারবে না। মনে হচ্ছে বুড়োটা পাগল হয়ে গেছে। পাগল আমি নই, তোমরা যারা কয়েক টাকার জন্য অসহায় নির্দোষ অস্ত্রহীন লোকেদের মারার জন্য হাতিয়ার হাতে তুলে নাও। ধর্মের নামে লোকেদের ভ্রমিত করে দিয়ে ওদেরকে আতঙ্কের রাস্তায় ঠেলে দিয়ে ইসলাম ধর্মকে বদনাম করতে থাকো। মানুষকে মানুষের হত্যা করিয়ে খুদার নেক ইরাদাকে শেষ করে দাও। কিন্তু এখন আমি তোমাদের এরকমটা করতে দেব না। তুই থামাবি আমাদের? হ্যাঁ, তুই মরার জন্য তৈরি হয়ে যা বুড়ো। যে আগে থেকেই মরে গেছে তাকে তুই তো দূর, তোর বাপও এসে মারতে পারবে না।
দেশের খেয়াল রেখো। জয়, বাইক দাঁড় করাও। কি হয়েছে? দাঁড়াও না। আরে বলো আগে। ও বাবা, তুমি দাঁড়াও না। তুমি জানো এখানে পাশেই একটা ভালো কুলের গাছ আছে, সেই কুলগুলো কিন্তু খুব মিষ্টি। চলো না কটা কুল পেরে নিয়ে তারপরে যাই। আরে বাবা, এত রাতে এই সমস্ত কাজ কে করে? যদি জন্তু জানোয়ার চলে আসে? আমরা কাল সকালে আসবো। কাল না, আমি আজকে এক্ষুনি পারবো। ওকে বাবা, লেটস গো। বাহ, এটা তো বেশ ভালোই মিষ্টি। আহ, কি হলো? কাঁটা ফুটে গেছে। দেখি আমি। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যালো, মন্টু মেকানিক। আমার গাড়ি ব্যাংক ম্যানেজার শ্যামবাবুর বাড়ির সামনে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি। আরে ডক্টর কিশোর, আমার ভাই, এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ বলো বলো, হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে এলে? আরে কিছু না শ্যাম, আসলে আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই এখানে চলে এলাম। তার মানে গাড়িটা খারাপ না হলে তোমার বন্ধুর বাড়িতে তুমি আসতে না? সেরকম কিছু নয় বন্ধু। তাহলে ব্যাপারটা কি? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? নমস্কার ডক্টর কিশোর। আরে অঞ্জলি বৌদি, আপনিও? ডক্টর আমি অন্যদের কাছে, আপনাদের কাছে তো আমি শুধুমাত্র কিশোর। সো প্লিজ আপনারা আমাকে কিশোর বলেই ডাকুন। আরে ভাই, আমরা ডাক্তারকে ডাক্তার বলবো না তো কি কম্পাউন্ডার বলবো? কি অঞ্জলি? একদম ঠিক বলেছ তুমি। ওকে বাবা, ওকে। আপনারা জিতেছেন, আমি হেরে গেছি। আপনাদের যা বলার আপনারা বলুন। এই না হলে আমার বন্ধু। তবে কিশোর, আমি আর অঞ্জলি তোমার ওপর খুব রেগে আছি। কেন? কেন মানে কি? তুমি আমাদের সঙ্গে দেখা করতেই আসো না। তুমি শুধু ফোন করলেই বলো আজকে যাব, কালকে যাব। কি কি বলি বলুন তো, যবে থেকে আমি সিনিয়র ডক্টর হয়েছি অন্যদের সাথে দেখা করা তো দূরস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করারও সময় পাচ্ছি না। তার উপর আবার অপারেশনের এত কেস, একটুও সময় নেই। বাবা, মা। আরে মা, এনার সঙ্গে আলাপ করো। ইনি হলেন কিশোর আঙ্কেল। নমস্কার কিশোর আঙ্কেল। নমস্কার। রিমা মা, তোর তো কাল আসার কথা ছিল, তাহলে আজ হঠাৎ করে? মা, আসলে কি বলো তো, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।
সেই জন্য একটা ছোট্ট মিথ্যে কথা বলেছি যে কালকে আসবো, যেখানে আমি আজই আসতে চেয়েছিলাম। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও না। ঠিক আছে, এক্ষুনি বানাচ্ছি। শ্যাম, এই মেয়েটিকে? আপনার মেয়েকে তো ছোটবেলায় আপনি আর অঞ্জলি বৌদি মেরে দিয়েছিলেন, তাই না? না ভাই, আমাদের সাহস হয়নি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলার। শ্যাম, আপনারা সেদিন এই মেয়েটিকে না মেরে খুব বড় ভুল করে ফেলেছেন। কিন্তু ভাই, কাউকে মেরে ফেলাও তো পাপ। হ্যাঁ, কিন্তু শয়তানকে মারা কোনো অপরাধ নয়। দেখো, ও হলো আমার আর অঞ্জলির একমাত্র মেয়ে, আমাদেরই রক্ত। আর মা বাবা নিজের মেয়েকে কি করে মারতে পারে? এটা ভুলে যাবেন না, ও আপনাদের মেয়ে হওয়ার আগেও একটা শয়তান বেড়াল। ভুলে গেছেন? ও জন্মাবার আগে আপনার বাড়ির আশেপাশে দিনরাত বেড়াল ঘুরে বেড়াতো, বেড়াল কাঁদতো। তখন আমিই তো বলেছিলাম যে বেড়ালদের 9টা জীবন হয়, কিন্তু কোনো বেড়াল যদি তার আগের 8টা জীবন সে সম্পূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারে, আর সেই সময় সে যদি অসুস্থ হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায়, তাহলে তার শেষ জন্ম মানে 9ম জীবন একজন মানুষ হিসেবে সে কাটায়। আর একবার তার মুখে যদি মানুষের রক্ত লেগে যায়, তাহলে সেই ভূত বেড়াল সেজে মানুষ শিকার করতে থাকে। আর দুর্ভাগ্যবশত আপনাদের মেয়ে এমনই একজন বেড়াল, আর তার মুখে রক্ত লেগে গেছে। মানে আপনি কাল বলেছিলেন না যে আমি এত চিন্তিত কেন? শুনুন, এটাই হলো আপনার মেয়ের সত্য। তুমি বলছো তুমি অন্ধকারে ওকে ভালো করে দেখতেই পাওনি, তাহলে তুমি শিওর হয়ে কি করে বলছো যে ও রেবাই ছিল? মুখ হয়তো দেখতে পাইনি, কিন্তু ওর পরে থাকা পোশাক আমি দেখেছি, আর সে ঠিক ওরকমই পোশাক পরেছিল যেরকমটা রেবা পরে আছে এখন। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার মেয়ে কাউকে মারতেই পারে না। দেখুন বন্ধু, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু যা সত্যি সেটা সত্যি। সম্ভব হলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে যান। কাকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলছো তুমি কিশোর আঙ্কেল? কারোর সাথে তো না মা। এই নাও, তোমাদের জন্য রইল গরম গরম আদা দেওয়া সুন্দর চা। এবার আমি চললাম কিচেনে মাকে একটু সাহায্য করতে। বন্ধু, আপনার মেয়ে যদি আমাদের কথা শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি টেনশন নিও না, ও নিশ্চয়ই শোনেনি। তুমি চা খেয়ে নাও। ক্ষমা করবেন বন্ধু, আমায় এখন যেতে হবে। বাঁচাও! বাঁচাও! ভয় পেও না অঞ্জলি, আমি এসে গেছি। রেবা মা, ও ও তোমার মা, আর আমি হলাম তোমার বাবা। মা, তোমার মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। শ্যাম, ও এখন আপনার কথা শুনবে না। ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে, ওর এখন শুধুমাত্র রক্ত চাই, সে যেই হোক না কেন। অঞ্জলি, আমার মেয়ে নিজের মাকেই মেরে ফেলেছে। শ্যাম, আপনি নিজেকে সামলান, এখন কান্নার সময় নয়। আজ যদি আপনি দুর্বল হয়ে পড়েন, তাহলে এই ভূত বেড়াল সবাইকেই মেরে ফেলবে। তাই প্লিজ আমাকে বলুন, ওই মন্ত্রপুত হাতিয়ার যেটা আমি ওকে মারার জন্য দিয়েছিলাম সেটা কোথায়? ওটা ওই হলের মধ্যে দেওয়ালে একইভাবে রাখা আছে। অভিষেক, তুমি বলবে এবার এত রাতে আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য, সেটাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সারপ্রাইজ গিফট? আরে সে তো তুমি আমাকে বাড়িতেও দিতে পারতে। সব গিফট বাড়িতে গিয়ে দেওয়াটা সম্ভব নয় মাই ডিয়ার। কিছু গিফট খুব স্পেশাল হয়,
সেগুলো সেখানে দেওয়া সম্ভব যেখানে যেগুলো দেওয়া সম্ভব। কিন্তু সেটা কি গিফট অভিষেক? আমার এবার ঘুম পাচ্ছে। বিশ্বাস করো আমার, যখন তুমি আমার গিফটটা দেখবে না, তখন তোমার ঘুম একেবারে ছুমন্তর হয়ে যাবে। চলো দেখা যাক আমার ঘুম ছুমন্তর হয় নাকি আমি তোমার ঘুম ছুমন্তর করি। এই নাও আমার প্রেমিকা, এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, নেমে পড়ুন। বাহ, কি সুন্দর একটা বাংলো। পছন্দ হয়েছে? শুধু আমার কেন, এটা তো সবারই পছন্দ হবে। তাহলে এই বাংলোতে তুমি তোমার সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছো? লুকিয়ে রাখিনি, ওই সারপ্রাইজ গিফট তো আমি তোমাকে দিয়েই দিয়েছি। মানে? নো 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 নো, তুমি বলছো যে এই বাংলোটা? 100%। এই দেখো চাবি, গেট খোলো। তুমি সত্যি বলছিলে? আমার ঘুম তো সত্যি ছুমন্তর হয়ে গেছে। ওয়াও! বাংলো কেনার আনন্দে আমি কালকে 2-3 জনকে ছোট একটা গ্যাদারিং এ ডেকেছি। খুব ভালো করেছো। অভিষেক, অনেক দেরি হয়ে গেল, এখন অবধি তো কেউই এলো না। মনে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সবাই মন বদলে নিয়েছে। এমনিতে এই জায়গাটা শহর থেকে অনেক দূরেও তো পড়ে গেছে। এই আবহাওয়া বদলে যাক বা মানুষ বদলে যাক, আমরা তো কখনো বদলাবো না। আসবো না কি করে হতে পারে? আসুন পূজাদি, চলো, কেউ তো এলো, ওয়েলকাম। মিমি, এনার নাম হলো পূজা। 2টো বাংলো ছেড়ে 3য় বাংলো এনারই, আর এই বাংলোটা আমি এনার থেকেই কিনেছি। এই নতুন আর সুন্দর বাংলোর মালকিনকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর শুভেচ্ছার জন্য থ্যাংক ইউ সো মাচ। অভিষেক, আই থিঙ্ক আর কেউ আসবে না মনে হয়, আমাদের কেক কেটে নেওয়া উচিত। চলো। চলো। এই লাইটগুলোর কি হয়ে গেল? ডোন্ট ওয়ারি, কখনো কখনো হয়ে যায়, ওয়ারিং চেঞ্জ করিয়ে নিও। ভোলা, আমার ফোনটা বাথরুমে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, তাতে ইলেকট্রিশিয়ানের নম্বর আছে, এক্ষুনি কল করছি। না না, এটা হতে পারে না। এই ভোলা এখন অবধি এলো না কেন? 1 মিনিট, এক্ষুনি আসছি। আজকেই মেরে ফেলো একে। পাগল হয়ে গেছো নাকি? এত তাড়াতাড়ি নয়, একটু সময় চাই আমার, সবকিছু প্ল্যানিং মতো হবে। সময় কোথাও এত বেশি না পেরিয়ে যায় যে সময় সব ভেস্তে যায়। ভোলা, ভোলা, কোথায় তুমি? ভোলা, ভোলা, কোথায় তুমি? কোথায় চলে গেল এ? ভোলা, ভোলা, কোথায় তুমি? অভিষেক, অভিষেক, ওই ভোলা ভেতরে কোথাও নেই। হোয়াট? আরে ভেতরেই তো গিয়েছিল, আমি দেখে আসছি। বাদ দিন না স্যার, পালিয়ে গেছে হবে। 1 নম্বরের চোর ওই ভোলা। ম্যাডামের রুমে যদি ও দামি কিছু দেখে ফেলে, তাহলে এতক্ষণেও নিয়ে পালিয়ে গেছে। কিন্তু রুমের ভেতরে এমন কোনো দামি জিনিস ছিল না। কাম অন মিমি, আই থিংক হি ইজ রাইট। 50,000 ক্যাশ আমি রুমের ভেতরেই রেখেছিলাম, মনে হয় সেটাই চুরি করে পালিয়ে গেছে। আমার হিসেবে 50,000-এর জন্য কোনো লোক আপনার থেকে দূরে চলে গেল, তাহলে বাড়ির জন্য এটা গুড লাক। এবার তাড়াতাড়ি কেকটে খাবার টাবার খাওয়াও ভাই, যাতে আমিও বাড়ি যেতে পারি আর আপনাদেরকেও পার্সোনাল টাইম দিতে পারি। আপনি না খুব জলি স্বভাবের। এই নিন।
মিমি, আমার অফিসের কিছু কাজ আছে, আমি হলে বসে করে নেব, তুমি শুয়ে পড়ো। ওকে। এসব সত্যি হয়েছিল নাকি খারাপ কোনো স্বপ্ন ছিল? অভিষেক, তুমি এখানে? আমি ভাবলাম তুমি অফিস চলে গেছো। আরে হ্যাঁ, আমি অফিসেই যাচ্ছিলাম, কিন্তু পূজাদের ফোন এসে গেল যে ওনার ব্যালেন্সটা এখনই দরকার, তাই এখানেই চলে এলাম। এবার তোমরা দুজন কথা বলো, আমি এবার বেরিয়ে যাই। পূজাদি, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। কাল আমার এমন মনে হয়েছিল যেন নিচে থেকে কেউ বিছানায় খটখট করছে, কিন্তু নিচে দেখলাম তো ওখানে কিছু ছিল না। ওই বাংলোতে কোথাও কোনো খারাপ আত্মার বাস নেই তো, যে কারণে আপনি ওটা বিক্রি করে দিলেন? খারাপ আত্মা? আমার বিশ্বাস হচ্ছে না মিমি। এই নতুন যুগেও তুমি এরকম ভূত প্রেতের ব্যাপারে বিশ্বাস করো? বিলিভ মি, ওখানে তুমি কোনো ভ্রম দেখেছিলে, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো কত বছর ওখানে থেকেছি, আর আমি ওই বাংলোটা এই জন্য বিক্রি করলাম কারণ আমি দুটো বাংলোর মেনটেনেন্স হ্যান্ডেল করতে পারছিলাম না। ইউ নো না, আমার হাজব্যান্ড মিসিং হয়ে যাওয়ার পর আমি ফাইন্যান্সিয়ালি একেবারে ভেঙে পড়েছিলাম। পুলিশও গিভ আপ করে দিয়েছে, সবাই বলছে যে ও হয়তো আর এই পৃথিবীতে নেই। ওহ, আই এম সরি। কোনো ব্যাপার না, আমি চা নিয়ে আসছি। আবার অন্য কোনো সময়, এখন আসছি। হ্যাঁ অভিষেক, কতক্ষণ লাগবে তোমার আসতে? সরি यार, আমাকে একটা ক্লায়েন্টকে আনতে শহরের বাইরে যেতে হবে, তাই একটু লেট হয়ে যাবে, তুমি শুয়ে পড়বে। কি অভিষেক, কত মন দিয়ে রান্না করলাম এই ভেবে যে দুজনের সাথে খাবো। আই নো বাবা, কিন্তু কাজ তো কাজ হয়। আমি সোনুকে ওখানে পাঠিয়ে দেব। বাই। কি হলো, প্রেম করে কি মন ভরেনি যে বাড়ি পৌঁছেই ফোন করে ফেললে? স্ত্রী যদি দেখে ফেলে তখন? ও আর কখনো দেখতে পাবে না, মেরে ফেলেছি আমি ওকে। কি? কিন্তু কখন, কিভাবে? তুমি তো সময় চেয়েছিলে, তাহলে এইসব হঠাৎ? বাড়িতে চলে এসো। সোনু, সোনু, তাড়াতাড়ি এসো সোনু। এ তো ম্যাডামের আওয়াজ লাগছে। কি হয়েছে ম্যাডাম? সোনু, বেডের নিচে কেউ আছে। না, এটা হতে পারে না। কি হলো সোনু? কি হতে পারে না? ম্যাডাম, ও ফিরে এসেছে ম্যাডাম। ও কে? মিমি, কি হলো? মিমি, কি হয়েছে? অভিষেক, থ্যাংক গড তুমি এসে গেছো। বেডের নিচে ভূত আছে, ও সোনুকে নিচে টেনে নিয়েছে।
আমি আমি নিজের চোখে দেখেছি অভিষেক। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। না অভিষেক, তুমি নিচে যেও না, নাহলেও তোমাকেও টেনে নেবে। মিমি ভয় পেও না, ভূত প্রেত কিছু হয় না, বিশ্বাস রাখো আমার উপর। মিমি বাঁচাও আমাকে, বাঁচাও। অভিষেক, অভিষেক! কে তুমি? আমাদের সবাইকে কেন মারছো? কি ক্ষতি করেছি আমরা তোমার? ভয় পেও না, আমি তোমাকে মারবো না মিমি, আমি তাদেরই মারবো যারা আমাকে মেরেছিল। কে তুমি? আমার নাম গৌরব। পূজা আমার স্ত্রী ছিল। তোমার স্বামী আর পূজার মধ্যে অ্যাফেয়ার চলছে, আর আমি এই কথাটা জানতে পেরে যেতে ওই ভোলা আর সোনুকে দিয়ে এরা আমাকে মেরে বেডের নিচে পুঁতে দিয়েছিল। ভোলা আর সোনুকে মেরে প্রতিশোধ নিয়ে নিয়েছি, আর এখন এর আর পূজার মরার পালা। না না মিমি, মিমি ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে, ও এরকম কিছুই হয়নি। অভিষেক, তুমি এর সঙ্গে? তুমি তো বলেছিলে যে তুমি একে মেরে ফেলেছি। গৌরব? ফোন অভিষেক নয়, আমি করেছিলাম তোমাকে। ঠিক সময় এসে গেছো, তোমরা দুজন এবার একসাথে মরবে। গৌরব, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি নয়, অভিষেক মেরেছিল। না গৌরব, ও মিথ্যে কথা বলছে। আমি আমি নয়, এই তোমাকে মেরেছিল। আমি জানি তোমাকে কে মেরেছিল, তোমরা দুজনেই মরবে। তুমি ভয় পেও না মিমি, সব সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, তোমার কিচ্ছু হবে না। আসছি।